ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আলফ্রেড লর্ড টেনিসনের। প্রশ্নটা হচ্ছে ডিসকাস আলফ্রেড লর্ড টেনিসনস ইউজ অফ মিথ অ্যান্ড লিজেন্ডস ইন হিজ পোয়েমস। সো সর্বপ্রথম এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে তো আমরা যেটা বারবার বলে থাকি যে তোমাকে আগে এখানে বলা হয়েছে যে মিথ অ্যান্ড লিজেন্ড। সো সর্বপ্রথম মিথ অ্যান্ড লিজেন্ডের ডেফিনেশনটা দিতে হবে বা এটা কি, এটা দ্বারা কি বোঝায় এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। সো মিথ ইজ দ্য ক্লাসিক্যাল ইভেন্ট অর স্টোরি, আর লিজেন্ড মানে কি? লিজেন্ড হচ্ছে লিজেন্ডারি ক্যারেক্টার, অর্থাৎ ক্লাসিক্যাল যে ক্যারেক্টারগুলো। সো মিথ অ্যান্ড লিজেন্ড দ্বারা এই স্টোরি এবং এই ক্যারেক্টারগুলো বোঝায়। সো এরপরে যে বিষয়টা আসে তা হচ্ছে রাইটারের লাইফ ডিউরেশন। সো আলফ্রেড লর্ড টেনিসনের লাইফ ডিউরেশনটা হচ্ছে 1809 থেকে 1892। আবারও বলছি 1809 থেকে 1892। তিনি একজন ভিক্টোরিয়ান পয়েট ছিলেন, আর তিনি 1850 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পরে পয়েট লরেট হওয়ার গৌরব অর্জন করেন। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টা আসবে যে দু চারটা আর ইন্টারেক্টিভ লাইনগুলো, সেটা অবশ্যই তুমি তোমার নিজের মতো করে দেবে। আর অবশ্যই ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে অবশ্যই তুমি রিপ্রেজেন্ট করবে এই ইন্ট্রোডাকশনের মধ্যে। সো পরবর্তীতে যে মিথ অ্যান্ড লিজেন্ড এই বিষয়গুলো, সো তিনি তার তোমাদের আশা করি সিলেবাসে এই মোট 4টা কবিতা রয়েছে। কি কি সে কবিতা? একটা ইনান, টিথোনাস, দ্য লক্সলি হল অ্যান্ড লোটাস ইটার্স, এই 4টা কবিতা। সো এই 4টা কবিতা অনুযায়ী আমি এখন আলোচনা করতে যাচ্ছি। সো সর্বপ্রথম যে কবিতা নিয়ে আমি বলবো তা হচ্ছে যে ইনান। ইনান এই কবিতাটা নিয়ে। সো এই কবিতাটা দুইটা অংশে বিভক্ত করবো। নাম্বার যে 1-এ থাকবে একটা হচ্ছে ক্যারেক্টারগুলো, লিজেন্ডারি ক্যারেক্টারগুলো, আর নাম্বার 2-এ থাকবে যে এই স্টোরিটা, অর্থাৎ মিথোলজিক্যাল স্টোরিটা। সো সর্বপ্রথম কি কি ক্যারেক্টারগুলো পাই ইনানের মধ্যে? সো সর্বপ্রথম যে ক্যারেক্টার পাই তা হচ্ছে ইনান। তারপরে আসে প্যারিস, তারপরে হেলেন, মেনিলাস, তারপরে ক্যাব্রিন, মন ইডা, আর অ্যাট লাস্ট প্যালাস। এই কয়েকটা ক্যারেক্টার পাওয়া যায়। সো এবার আসি, ক্যারেক্টারগুলো হয়ে গেল, এবার আসি মূল স্টোরিতে। সো ইনান একটা নিজেই একটা মিথোলজিক্যাল ফিগার। আসলে সে ছিল একজন গ্রিক ন্যাম্থ। ন্যাম্থটা আসলে কি? ন্যাম্থ হচ্ছে যে জলপরি বা পরি বোঝায় আসলে। সো সে লিজেন্ডারি ক্যারেক্টার যে ছিল তার নাম হচ্ছে প্যারিস। এই প্যারিসের প্রেমে পড়ে যায়, আর তার এর ফলে পরবর্তীতে তারা দুজন অবশ্য হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করতে থাকে। তারা বিয়ে করে, আর তারপরে প্যারিস হঠাৎ করে যে সে ইয়েতে যে স্পার্টাতে শান্তি চুক্তির জন্য ট্রয়ের তরফ থেকে, যেহেতু সে ট্রয়ের প্রিন্স ছিল, ইয়ং প্রিন্স, সো সে এবং তার ভাই হেক্টর দুজন যায় এই স্পার্টাতে শান্তি চুক্তি করার জন্য। সো গিয়ে তার যে হেলেন, ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল লেডি, সে তার আসলে সে তাকে পছন্দ করে ফেলে এবং তার সাথে সে চলে আসে আর কি একরকম। সো আসার পরে যাই হোক এখানে যুদ্ধ হয়। সো এই যে আসে সে যে চলে আসে এবং ইনানের লাইফ থেকে যে প্যারিস হারিয়ে যায়, এই বিষয়টাই আসলে এখানকার মূল বিষয়। এখানে উল্লেখ করেছেন যে হেল্পলেসনেস সিচুয়েশন ইনানের এই কবিতাটায় যে ইনান কবিতাটায়। সো এই যে হেল্পলেসনেস সিচুয়েশন, এর কি হয় যে ইনানের যে হেল্পলেসনেস সিচুয়েশনটা, এটার জন্য সে তার মা, আরেকজন মিথোলজিক্যাল ফিগার, তার নাম ছিল প্যালাস, তিনি ছিলেন গডেস অফ ওয়াইজডম। সো তার কাছে আসলে বিচার মানে বলে তার এই প্যারিসের এগেনস্টে, কিন্তু সে কি করে, এখানে আর কিছু আসলে করার ছিল না, যার জন্য তিনি কি করেন মানে কনসোল করেন, অর্থাৎ যে তার প্রতি সান্ত্বনা দেখায়। আসলে এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন আলফ্রেড লর্ড টেনিসন, অর্থাৎ ইনানের মধ্যে এই মিথোলজিক্যাল স্টোরিটাই রয়েছে। এর পরবর্তীতে যে কবিতাটা রয়েছে তা হচ্ছে টিথোনাস। সো এই টিথোনাস কবিতাটা সর্বপ্রথম যে ক্যারেক্টারগুলো আছে, সো চলো ক্যারেক্টারগুলো জেনে নিই। নাম্বার 1 টিথোনাস, নাম্বার 2 যে ক্যারেক্টার রয়েছে তা হচ্ছে অরোরা, গডেস অফ ডাউন, অ্যান্ড নাম্বার 3 যে ক্যারেক্টারটা রয়েছে তিনি হচ্ছেন জিউস, কিং অফ গডস। আচ্ছা, এরপরে যে মিথোলজিক্যাল যে স্টোরিটা, সো এবার এই স্টোরিটা নিয়ে আলোচনা করব কি হয়েছিল আসলে। সো টিথোনাসকে ভালোবাসতো অরোরা, গডেস অফ ডাউন, এবং টিথোনাসও তাকে ভালোবাসতো। সো পরবর্তীতে এই আসলে মানুষ তো মোর্টাল, ম্যান ইজ মোর্টাল, এটা জানোই।
আর এই যে মানে টিসোনাস ছিল হলো মানুষ, আর অরোরা ছিল হচ্ছে একজন গডেস অর্থাৎ দেবী। সো অরোরা চেয়েছিল যে টিসোনাসও ইমর্টাল হোক, এই জন্য সে জিউসের কাছে প্রার্থনা করে এবং জিউস এই প্রার্থনাটা অ্যাকসেপ্ট করে অর্থাৎ গ্রহণ করে। আর কিন্তু অরোরা ইটার্নাল ইউথ অর্থাৎ চির যৌবন চাইতে কিন্তু ভুলে গিয়েছিল, যার জন্য দেখা যায় যে টিসোনাস একসময় বৃদ্ধ হয়ে যায়, তার যৌবনটা হারিয়ে যায়। তখন তার এই যে যৌবন বয়সে যে আশা আকাঙ্ক্ষা এটা আসলে আর থাকে না, বৃদ্ধ বয়সে এই বিষয়গুলো আসলে আসেই না। সো আর এই বিষয়টাই যে ব্লেসিং অফ ডেথ, এই বিষয়টাই প্রয়োজন, যে মানুষ একটা নির্দিষ্ট সময় পরে আসলে তার মৃত্যুটা আসলে প্রয়োজন। আর এই লাইফটা আসলে এটা কোনো লাইফই নয় যে সে মৃত্যু ছাড়া যে বৃদ্ধ হয়ে পড়ে আছে, আসলে এটা এক ধরনের তার জন্য কার্স অর্থাৎ অভিশাপ, অর্থাৎ মৃত্যুটাও এক ধরনের আশীর্বাদ। আর এই বিষয়টাই এই টিথোনাসে এই কবিতাটায় অ্যালফ্রেড লর্ড টেনিসন উল্লেখ করেছেন। এর পরবর্তীতে যে ক্যারেক্টারটা যে কবিতাটা আসে সেই কবিতাটা হচ্ছে যে দ্য লোটাস ইটার্স। আচ্ছা, এখানে সর্বপ্রথম আগে ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করি। সো এখানে কি কি ক্যারেক্টার রয়েছে? এখানে ক্যারেক্টার খুবই কম। নাম্বার 1 হচ্ছে যে ওডিসিয়াস, আর নাম্বার 2 তার সোলজার্স অর্থাৎ তার কম্প্যানিয়ন ছিল, অ্যান্ড নাম্বার 3 আরেকটা অ্যালগোরিক্যাল ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার হচ্ছে লোটাস আইল্যান্ড অর্থাৎ এই দ্বীপটা। সো এই 3টা ক্যারেক্টার। সো এবার আসি এই স্টোরিতে, যে এখানে কি স্টোরিটা রয়েছে, লিজেন্ডারি স্টোরিটা। সো এখানে যে ট্রোজান ওয়ারের পরে, ট্রয় যুদ্ধ করার পরে এই ওডিসিয়াসরা তারা বাসায় ফিরছিল, আর পথিমধ্যে তারা একটা দ্বীপে আশ্রয় নেয়, যে দ্বীপের নাম ছিল লোটাস আইল্যান্ড। আর ওই দ্বীপের ইনহ্যাবিটেন্টসরা অর্থাৎ যারা বসবাস করত তারা তার এই এক ধরনের ফল খেত, যা খেলে তাদের অতীতকে ভুলে যেত, অর্থাৎ তাদের জীবনের যে যাবতীয় সবকিছু দুঃখ দুর্দশা সবকিছু তারা ভুলে যেত। আর ওডিসিয়াসরা যখন ওই দ্বীপে আসে তখন ওই দ্বীপের ইনহ্যাবিটেন্টসরা অর্থাৎ বসবাসকারী যে জনগণ যারা ছিল তারা তাদেরকে এটা খেতে দেয়, আর এটা খাওয়ার ফলে তারাও তাদের অতীত জীবনটা ভুলে যায়, আর তাদের যে স্ট্রাগলময় জীবনগুলো এগুলো আসলে তারা ভুলে যায়। আর তারা তখন আরো বেশি যুক্তিবাদী হয়ে ওঠে যে কি জন্য আমরা এই দ্বীপটা ত্যাগ করব, যেখানে শুধু খালি শান্তি আর শান্তি, অর্থাৎ এই দ্বীপে কোনো সমস্যা ছিল না বা কোনো যুদ্ধ ছিল না, কোনো বিগ্রহ ছিল না, তারা এখানে শুধু থাকতো আর ঘুমতো, তাদের মানে একটা ড্রজিনেস ভাব তাদের মধ্যে ছিল, আর এই জন্য তারা এই দ্বীপটা ছেড়ে যাচ্ছিল না। অর্থাৎ এখানে যে মূল বিষয়টা অ্যালফ্রেড লর্ড টেনিসন দিয়েছেন যে ইনঅ্যাক্টিভ সিচুয়েশন, অর্থাৎ লাইফের যে ইনঅ্যাক্টিভ সিচুয়েশন, অর্থাৎ সারা জীবন যে একটা যুদ্ধ বিগ্রহ এগুলো পার করার পরে মানুষের আসলে জীবনে এটাও দরকার যে যে মানুষের এই ক্লান্তি দূর করার জন্য আসলে তার রেস্টও দরকার। এই বিষয়টা তিনি ইনঅ্যাক্টিভনেস অফ লাইফ এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। এর পরবর্তীতে যে কবিতাটা আসে তা হচ্ছে দ্য লক্সলি হল। সো এই কবিতাটার যে ক্যারেক্টারগুলো রয়েছে, সো ক্যারেক্টারগুলো সম্পর্কে আগে জেনে নিই। সর্বপ্রথম যে ক্যারেক্টার রয়েছে সে হচ্ছে যে অরিয়ন ওয়াজ এ জায়ান্ট, অর্থাৎ সে একজন দৈত্য ছিল। এরপর আসি সেভেন প্লেটস, দ্য ডটার অফ অ্যাটলাসটা আবার কে ছিল? এই অ্যাটলাস ছিল আবার একজন সে একজন দানব ছিল আর কি। সো এরপরে যে ক্যারেক্টারটা আছে তা হচ্ছে জিউস, কিং অফ গডস। এই 4টা ক্যারেক্টার রয়েছে। সো এবার আসি মূল স্টোরিটাতে, এখানে তিনি কি স্টোরিটা উল্লেখ করেছেন। সো সর্বপ্রথম যে অরিয়ন সে কি করে, এই 7 প্লেটসদের ধরতে চায় আর এই জন্য তাদের পিছু করে। আর এই 7 প্লেটসের এই অবস্থা দেখে জিউস, কিং অফ গডস, সে কি করে যে তাদেরকে আকাশে তারা বানিয়ে দেয়। আর এটা আগে বলেছি যে এই 7 প্লেটস এরা কিন্তু অ্যাটলাসের মেয়ে ছিল, ডটার অফ অ্যাটলাসও ছিল একজন দানব দত্ত। সো এই যে তাকে যে আকাশে তারা বানিয়ে দিল, এই যে 7জন 7 প্লেটস এদের নামটা আসলে তোমার জানা খুব দরকার। এই 7জন 7 প্লেটস এর নাম হচ্ছে মায়া, মিরো, স্টিরো, টাইডেট, আলখিয়ন, সিলিয়নো অ্যান্ড ইলেকট্রা। এই 7জন ছিল হচ্ছে 7 প্লেটস। সো এই 7 প্লেটস যখন আকাশে তারা হয়ে যায় তখন আর অরিয়ন তাদের ধরতে পারে না, অর্থাৎ অরিয়নের আউট অফ রিচ তারা চলে যায়। এই কবিতার মাধ্যমে কবি এই ফোকাসটাই দিতে চেয়েছেন যে তার যে কাজিন ছিল অ্যামি, সেও আসলে ওয়েলদি পার্সনকে বিয়ে করার ফলে তার আউট অফ রিচে চলে যায়, অর্থাৎ সে তাকে আর পায় না, এই বিষয়টাই। সো আসলে এবার
যে বিষয়টা কি বলা দরকার, তোমাদেরকে ক্লিয়ার করা দরকার, আসলে তিনি এগুলো মিথোলজিক্যাল ফ্যাক্টগুলো তিনি কেন ব্যবহার করেছেন। আসলে এটা তিনি ব্যবহার করেছেন যে বর্তমান সময়কে রিপ্রেজেন্ট করার জন্য, বর্তমান সময়ের সাথে তুলনা করার জন্য। অর্থাৎ তার আলফ্রেড লর্ড টেনিসনের হিউজ পরিমাণে এই মিথোলজিক্যাল জ্ঞানটা তার ভিতরে ছিল, যেটা এই কবিতাগুলোর মাধ্যমে প্রত্যেকটা কবিতার মধ্যেই তিনি কিন্তু ব্যবহার করেছেন এবং তা খুব সহজে পাওয়া যায়। সো এই ছিল আজকের আলোচনা। আর কনক্লুশন অবশ্যই তুমি তোমার নিজের মতো করে দিবে, যেটা আমরা বারবার বলি যে অবশ্যই এই মিথ অ্যান্ড লিজেন্ড সম্পর্কিত অবশ্যই হতে হবে। সো আজকে এই পর্যন্তই। সো পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা লেকচার নিয়ে। ততদিনে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পিআরসির সাথেই থাকবে। বেস্ট অফ লাক।